হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ফ্রাইডে, এই যে বাবুর আব্বুর স্বপ্ন সুপার শপে গিয়েছিল কিছু মিট আনতে। তো আমি অনেক দিন ধরে বলছিলাম যে একটু নিয়ে আসিও কলিজা, মানে আমার খুব কলিজা ভুনা খেতে ইচ্ছে করছিল। তো এই তো বাবুর আব্বু খুব সুন্দর কলিজা ভুনা, মানে ভুনা বলছি, ভুনা করবো আর কি। এখানে কিছু গুদ্দা বলে আর কি কলিজার পাশাপাশি। এই যে তো 1 কেজি ও নিয়ে আসছে, সাথে এই যে গুদ্দা বা একটু ফেসিয়া টাইপের যেগুলোকে ফুসফুস বলে, এগুলো কিছুটা ছিল। এগুলো ওরা মিক্স সম্ভবত এই জিনিসগুলো বিক্রি করে। তো যাই হোক, আমি এখন এগুলো ধুয়ে একটু হালকা ধুয়ে ব্লাডটা ফেলে দিব, তারপর আমি এগুলো বয়েল করে নিব। বয়েল করে নেওয়ার কারণ হচ্ছে এগুলোর ভিতরে ভিতরে যে রগ থাকে, রগ মানে ব্লাডটা থাকে, ওই ব্লাডটা যাতে প্রপারলি চলে যায়। আর এভাবে করলে কি হবে, জীবাণুটাও চলে যাবে। আর একটা বিষয় হবে যে একটু আর্লি রান্নাটা কুকটা হয়ে যাবে আগে থেকে একটু বয়েল করে নিলে। তো এগুলোতে কিন্তু তেমন একটা চর্বি নেই। এগুলো কি মগজ কিনা আমি জানি না, বা মগজ না, মগজ না, সম্ভবত এমনি একটু সফট টাইপের। তো 1 কেজি নিয়ে আসছে, এই যে দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো। তো আমি একসাথেই রান্না করে ফেলবো। তো ঠিক আছে, ফুল রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব, সাথেই থাকবেন। তো এদিকে কিন্তু আমার রসুন পেস্ট করা ছিল না, তো আমি রসুনটাও পেস্ট করে নিয়েছি। এটা আমি একটা বক্সে ঢেলে নিব। আর আদাটাও বের করে নিয়েছি রান্নার জন্য। তো আমার সব সময়ের এই যে আদা রসুনের বক্স, সরি এটা আসলে পেঁয়াজের বক্সটা। তো তার আগে আমি একটু এগুলো ধুয়ে নেই। ধুয়ে আমি একটু ব্লাডটা ফেলে দিব, এক্সট্রা যে ব্লাডটা ওটা ফেলে দিব আমি। আমার এটা চাল দেওয়ার ইয়েটাতে করলে কি হয়, পাশ থেকে সুন্দর করে এক্সট্রা পানিটা পড়ে যায়। বা ওরা যে কেটে রেখে দেয়, ওরা কিন্তু এগুলো ধুয়ে রাখে না। তো এই যে ব্লাডগুলো জমে থাকে, ওগুলো কিন্তু বের হয়ে যায়। বেশ বড় বড় পিস দিয়ে করেছে। তো আমি এক্সট্রা ব্লাডটা ফেলে দিলাম। এখন আমি ভাবছি যে গুদ্দাটাকে কি আলাদা করে ফেলবো নাকি একসাথে করব। তো আমার কেন যেন মনে হচ্ছে, যেহেতু অনেকগুলো আমাদের মানুষ কম, সেই হিসেবে খাওয়া হবে না। তো আমি গুদ্দাগুলোকে আলাদা করে রান্না করি। আর এগুলো একটু বয়েল হতে টাইমও লাগবে। সব মিলিয়ে কিছু মাংস আমি আলাদা করে রেখে দিই, যেগুলো একটু এই যে মানে গুদ্দা বলছিলাম, এগুলো বয়েল হতে কিন্তু বেশ টাইম নেবে। কলিজাটা কিভাবে আমি রান্না করি সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো সব একসাথে করলে কিন্তু খাওয়া হয়ে যায়। আবার একসাথে অনেক বেশি মিট জাতীয় বা এগুলো একটু গরম খাবার, যেহেতু এখন গরমের সময়, এগুলো খাওয়া ঠিক হবে না। একটু রয়ে সয়ে খাওয়াটাই ভালো। তো ওরা পিসগুলো কিন্তু দেখেন রেগুলার সাইজ,
মোট এরকম টাইপের করে দিয়েছে। তা আমি আর ছোট করছি না, যেহেতু ওরা পিস করে দিয়েছে ওরকমই থাকুক। এই যে এক একটা পিস এমন, তো রান্নার পর হয়তো আর একটু ছোট হয়ে যাবে, বেশি পিচি পিচি করবো না। তো এই যে দেখতেই পেলেন আমি কিছু এগুলো আলাদা করে ফেলেছি। এগুলো বেশ খানিকটা আমি আলাদা করে ফেলেছি, মানে আধা কেজি থেকে কম হবে। আমি এগুলো আলাদা প্যাকেট করে রেখে দিব। তো শুরুতে ভেবেছিলাম যে একসাথে রান্না করে ফেলবো, এখন মনে হচ্ছে না আলাদা করে করি। এই তো একটা পলিথিন পেলাম, তো এগুলো আমি এখনই ফ্রিজে রেখে দিই। সামনে তো কোরবানি চলে আসতেছে, এমনিতে মাংস খাওয়া হবে। এই তো এগুলো এখন আমি গরম পানিতে দিব। এই তো আমি গরম পানি, মানে পানিটা আগে থেকে একটু ফুটতে দিয়েছি, যাতে আমি দেওয়ার সাথে সাথে এগুলো আস্তে আস্তে করে হয়ে যায়। এই যে দেখেন কালারটা সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। তো এই ধরনের কলিজা যখন আপনারা ইয়ে করতে যাবেন, তখন আগে থেকে একটু সিদ্ধ করে নেবেন। ঠিক আছে, একটু বয়েল হয়ে আসুক, তারপর ছেঁকে নেব। এখন আমি ফ্রোজেন করে ইয়েগুলো দিয়ে রেখে আসলাম। আর এই তো রসুন পেস্টটা বক্সের মধ্যে ঢেলে নিলাম। একটা জিনিস সুন্দর করে যদি আমি সংরক্ষণ করে রেখে দিই, তাহলে বেশ অনেক দিন চলে যায়। তো এর মধ্যে আমি টমেটো সস করেছিলাম, ওখানে আমি রসুন পেস্ট ইউজ করেছি, হট টমেটো সস যেটা, এই কারণে আমার রসুন পেস্ট শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। তো এখন পেঁয়াজটা কেটে নিব। তো এই দেখেন যে ময়লাটা ভেসে আসছে, এই ময়লাটা সহই কিন্তু আমরা রান্না করে ফেলতাম। সিদ্ধ না করলে কিন্তু এই টাইপের ময়লা ভেসে উঠে না তেমন একটা, হালকা হালকা হয়তো ধোয়ার মধ্যে চলে যায়, কিন্তু এতটা বেশি যায় না। তো এই ময়লাটা বের হয়ে গেল। এই ময়লাটা এখন আমি ইয়েটা আর বেশি সিদ্ধ করব না, যেহেতু রান্না করব, রান্নার সময় সিদ্ধ হবে। এখন আমি ময়লাটা ছেঁকে নিই। তো এখানে উপর থেকে আমি যেই ইয়েটা এক্সট্রা এটা ফেলে দিই, পানিটা, গরম পানিটা ফেলে দিই। তারপর এই তো এখানে ঢেলে দিলাম। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব। এই তো কলিজাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছে, দেখেন একদম ফ্রেশ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কেটে নিব। তো কলিজা তো ধুয়ে রেখে দিলাম এক পাশে, এখন পেঁয়াজগুলো কেটে নেই। পেঁয়াজ কেটে আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। পেঁয়াজের কি অবস্থা, পেঁয়াজগুলোকে একটু আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে ইজিলি ছিলা যায়, কিন্তু পেঁয়াজের অর্ধেকটাই 12টা বেজে গেছে দেখতে পাচ্ছি। এটা পরে ব্যবস্থা করব। আমি সবগুলোকে ছিলে নিই, কারণ এগুলোর অবস্থা বেশি ভালো না। ছিলে তারপর আমি কেটে নিব। এই যে পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি। পেঁয়াজগুলো ছিলতে বেশ টাইম লাগছে, কারণ একটু বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে। এখানে রান্না ছাড়াও আমি রেগুলার একটু পেঁয়াজ কেটে রেখে দিই। পেঁয়াজ কেটে রেখে দিলে কি হয়, মানে খুব তাড়াহুড়োর মধ্যে তখন আর দৌড়াদৌড়ি করতে হয় না। তো
কলিজা কিন্তু এভাবে গরম পানি দিয়ে ধুয়ে রান্না করে দেখবেন, ময়লা কেটে যাবে। এটা একটা ভালো দিক। আর একটা হচ্ছে কলিজা খাবেন মাঝে মাঝে। কলিজায় কিন্তু প্রচুর আয়রন, মানে লৌহ, যেটা আমাদের মেয়েদের শরীরের জন্য উপকারী, সবার জন্য মোটামুটি উপকারী। ছোট বড় সবাই খেতে পারে, বাচ্চাদেরও খাওয়াতে পারেন। আমার বাচ্চা অবশ্য খেতে চায় না, ছোটবেলা থেকেই দেখি যখনই ওর মুখে কলিজা পড়বে ও ওটা ফেলে দিবে। এখন আজকে রান্না করব, জানি না খাবে কি না, কারণ ও গরুর মাংসের কথা শুনে খুব আগ্রহ দেখাচ্ছিল, কিন্তু কলিজা দেখলে খেতে চায় না। পেঁয়াজ কীভাবে লাফালাফি করতেছে দেখেন। তো যতটুকু না ছুরি দিয়ে কাজ করতেছি তার থেকে বেশি হাত ইউজ করতেছি। এই তো এগুলো এক সাইড করে ফেলি। আর এই যে এখানে নিয়েছি ছিলতে বেশি সময় লাগেনি, কিন্তু কাটতে বেশি সময় লেগেছে। কাটতে কিন্তু অনেক অল্প সময় কেটে ফেলতে পারছি। এটা হলো সবাই পারে না, আমি একটু ট্রাই করি, কারণ অনেক আগে থেকে আমি ছুরি দিয়ে কাটি, তো একটু চেষ্টা করি তাড়াহুড়ো করে কেটে ফেলার। আলহামদুলিল্লাহ এখন একটু মোটা হয়, কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছে, পারি টুকিটাকি। ছুরি দিয়ে কাজ করতে কিন্তু সুবিধে, মানে বটির তুলনায়। আমি অনেক দিন ধরে কাটি, তো এই তো পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার। এখন মশলাটা রেডি করে নিব। মশলা রেডি করে নিয়ে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, ততক্ষণ সাথেই থাকেন। এই তো পেঁয়াজগুলো, তো আমি এখানে তেজপাতা নিয়েছি। এই যে আমি এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর এখানে
দারুচিনি, তারপর লবঙ্গ, কাবাব চিনি, তারপর নিয়েছি গোলমরিচ, টোটাল আর একটু জয়ত্রী নিয়েছি। তো এগুলো একটু ধুয়ে নিব, যেহেতু এগুলো ধুয়ে ফেলেছি তাই এগুলোর উপরে দিয়ে দিচ্ছি আমি তেজপাতাটা। থাক, তেজপাতাটা আমি পেঁয়াজের সাথে ফোড়ন দিয়ে নিব আর মশলাটা রেডি। তো আমি এখন চুলাটা জ্বালিয়ে দিব আর পরিমাণ মতো তেল দিয়ে দিব। প্রায় 2-3টে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি এখানে। 2-3টে না, মানে এই যে এখানে যে পেঁয়াজ কেটে রেখেছি এই যে অর্ধেকটা দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি সব স্পাইসগুলো নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট 2 চামচ করে, তারপর নিয়েছি মানে রসুন পেস্ট 2 চামচ, আদা পেস্ট 2 চামচ, তারপর এখানে একটা মরিচ বাটা করেছিলাম আমি, সেখান থেকে আমি কিছুটা মরিচ বাটা নিয়েছি আর সামান্য একটু মরিচের গুঁড়ো নিয়েছি, আর হলুদের গুঁড়ো 1.5 চামচ। তারপর এখানে আছে গরম মশলার গুঁড়ো, এখানে আছে জিরের গুঁড়ো। তো এক্সট্রা আর কোনো মশলা আমি এখানে নিইনি। আর এখানে তো গোটা মশলা নিয়েছি, তাই এক্সট্রা অন্য কোনো মশলা নিইনি। আর পেঁয়াজ, তেজপাতা, লবণটা আমি কলিজার উপরেই দিয়ে দিয়েছি। তো তেলটা একটু পরিমাণ মতো নিতে হবে, মানে একটু পরিমাণে বেশি দিতে হবে, যেহেতু কলিজায় কোনো তেল নেই। তা আমি প্রায় 2-3 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু হয়ে আসুক, তারপর আমি শেয়ার করি আপনাদের সাথে। এই তো পেঁয়াজটা মোটামুটি একটা কালার চলে আসছে, মানে একেবারে ভাজা ভাজা হওয়ার প্রয়োজন নেই। এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা স্মেল আসছে কিন্তু। আমরা মশলাটাকে একটু কষিয়ে নেব, চুলার আঁচটা কমিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই এই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এভাবে মশলাটা 2-3 মিনিট কষিয়ে নেব। তো মশলা থেকে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত কিন্তু আমরা মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। এখন কিন্তু খুব সুন্দর করে তেলটা ভেসে আসছে। এখন বুঝতে হবে যে কড়াইয়ের গা থেকে তেলটা ছেড়ে আসছে এবং মশলাটাকে আলাদা করে ফেলছে তেলটা, তাহলে মশলাটা কষে গেছে। এ পর্যায়ে আমরা কলিজাগুলো দিয়ে দেব। একটু কলিজা, এই যে এখানে কিন্তু এক্সট্রা মশলা নিয়েছি আমি, প্লাস লবণ নিয়েছি।
10 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব মশলার সাথে, তাহলে লবণও ঢুকবে আর মশলাটাও খুব সুন্দর করে কলিজার ভিতরে ঢুকে যাবে। যেহেতু কলিজাগুলো আগে থেকেই হাফ বয়েল করা, এগুলো কিন্তু ছুটে ছুটে আসছিল আমি যখন ধুচ্ছিলাম, তার মানে এটা বেশ খানিকটা বয়েল হয়ে গিয়েছে। এখন খুব বেশি বয়েল হওয়ার প্রয়োজন নেই, তা আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে বয়েল করছি, মানে কষিয়ে নিচ্ছি, তারপর একটু ঝোলের পানি দিয়ে আবার একটু রান্না করে নেব। এই তো আমি প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দর করে কিন্তু কষে আসছে এবং তেলটা আলাদা হয়ে গেছে। আমার মনে হয় এখানে আর পানি দেওয়ার প্রয়োজন নেই, তারপরও আমি প্রপারলি বয়েল করার জন্য আমি পানি দিব, কারণ আমার রান্না তো আমাকে করতে হবে। যতই এটা আগে বয়েল হোক, প্রপারলি কুক যাতে হয়, কারণ মিট এমন একটা জিনিস, এটা প্রপারলি কুক না হলে কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। তো আমি গরম পানি ইউজ করব, তাই আমি পানি বসিয়ে দিয়েছি। গরম পানিটা হয়ে আসুক, তারপর ফিরে আসছি আবার। আমার পানিটা কিন্তু ফুটে আসছে, তো পুরো পোড়া লেগে যাচ্ছে দেখে আমি সামান্য একটু পানি দিয়েছি। তো বাকি পানিটা মনে হলো যে আমি ভিডিওটা করছি, আপনারা যাতে দেখতে পান, তাই আমি বাকি পানিটুকু দিয়ে দিচ্ছি এখন। এই তো এই পানিটুকু দিলাম, পানিটুকু খুব সুন্দর করে ফুটে এটা যখন একদম ভালোভাবে বয়েল হয়ে পানিটা শুকিয়ে আসবে, তারপর আমি আবার ফিরে আসব। তো এটা এর মধ্যে হতে থাক, আমি আর চুলাটা অন অফ করছি না, মানে যে কমাচ্ছি না, বাড়ানো অবস্থায় রান্নাটা করে নিচ্ছি। ঠিক আছে, সাথেই থাকবেন। এখন আমি ডাইনিং রুমে এসে বসে আছি, প্যানের বাতাস খাচ্ছি, কারণ গরমের মধ্যে থাকার তো কোনো মানেই হয় না। তো এদিকে এমনি ক্যামেরাটা নিয়ে বসে আছি, তো ভাবলাম আমার এই সাইডটা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন, এটা হলো একটা ডাল পানির মধ্যে লাগিয়ে রেখেছি। এই ডালটা আমার খুবই মানে গাছগুলো খুবই পছন্দের, পাতাগুলো বিশেষ করে বেশি ভাল লাগে। তো একটু ফোটা হয়ে আছে, কারণ হচ্ছে ডাল থেকে এখনও শিকড় বের হয়নি। তো যখন শিকড় বের হবে তখন কিন্তু একদম তাজা হয়ে যাবে। আর এই সাইডটাতে আমি আর কি কি রেখেছি সেটাই দেখাচ্ছি। এই তো এইটা একটা আমার ডাইনিংয়ের একটা কর্নার। তো এইখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো বেশিরভাগ রাখা হয়, রেগুলার যেগুলো ইউজ করি। কিছু কাপ রেখেছি, ডিম আছে, ওখানে পানির জার আছে, তারপর রুটির বক্স রাখা আছে, তারপর এই সাইডে কলাটা ঝুলিয়ে রাখার জন্য ইয়ের মানে কি বলে এটাকে, হাত মোছার ডাইনিংয়ে বেসিনের ওখানে রেখেছি। এই তো আমরা একটু পরে চলে যাচ্ছি কিচেনে। এই তো আমি আবারও কিচেনে চলে আসলাম। আপনাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই ঝোলটা আমি আরও শুকিয়ে নেব। একটু লবণটা ছেঁকে দেখবো এখন, কারণ আমি তো রান্না বসিয়েছি, লবণ দেখিনি। লবণ ঠিকঠাকই লাগছে। আর কোনো মশলা দিতে হবে বলে মনে হচ্ছে না, আমি বেশ মশলা দিয়েছি। তো আরেকটু সিদ্ধ হয়ে আসুক। আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, গরম গরম কলিজা ভুনা দিয়ে খাবো। কারণ হচ্ছে আমি কিন্তু দুপুরের ভাত এখনও খাইনি, তো এতক্ষণে তো বয়েল হয়ে গেছে আমি জানি। তো একটু নিয়ে দেখি কেমন লাগে। মাখা মাখা একটা ঝোল রাখবো, অতিরিক্ত ঝোল রাখবো না। তো আমি একটু ঝোলও নিচ্ছি। এই তো
গরমের জন্য কিন্তু খাওয়া যাচ্ছে না। আমি একটু খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। বিসমিল্লাহ। একদম পারফেক্ট কুক, মানে এত বেশি গরম খেতে পাচ্ছি না আমি। তো একটু ভাত দিয়ে ঝোল দিয়ে খেয়ে দেখি, কারণ এখানে কিন্তু কোনো চর্বি ছিল না, এক্সট্রা তেল দিয়েছি আমি, যেটা ওটা দিয়ে রান্নাটা করেছি। তো এভাবে ভাত মেখে ঝোল দিয়ে খেয়ে দেখবেন আপনারা। এইদিকে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে আসছে। আমি পরে তেজপাতাগুলো এক সাইডে রাখি, পরে ফেলে দিব। এখন চুলাটা নিভিয়ে দিতে পারবো আমি। এই দেখেন, তো এই তো আমার কলিজা দিয়ে ভাত খাওয়া, কলিজা রান্না কমপ্লিট। তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন, আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন আর কি। তো আমি খেয়ে নেই, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে সাথে নিয়ে আমি টেবিলে চলে যাই, টেবিলে গিয়ে খাই। আমি জাস্ট রিভিউ দেওয়ার জন্যই কিন্তু প্লেটে নিয়ে ফেলেছি ওখান থেকে। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।